এই ধরনের চরিত্র করার সাহস বা ওই ধরনের এটা না, এটা হচ্ছে চয়েস। আমার চয়েস, আমি এইভাবে এই ক্যারেক্টারটা করব। এই ক্যারেক্টারটা হয়তো বিকিনি পরে সমুদ্রের মধ্যে দৌড়াচ্ছে, এটা তার চয়েস, আমি এটা করব। এটা সাহসের কিছু। অবশ্যই রুচির বদল তো হয়েছে, এবং সেই সাথে দর্শকের চাহিদা আমরাই তৈরি করেছি। আমি তো দর্শকের চাহিদা তৈরি করেছি এভাবে করে দেখার জন্য, কথা বলার জন্য। তো সে দোষ তো শুধু দর্শকদের দিলে হবে না, দোষ তো আমাদেরকেও নিতে হবে। মানে ড্রয়িং রুম মিডিয়া বলে তো একটা কথা আছে ভাইয়া, তাই না? আমি আমার বাচ্চাদের নিয়ে, আমার বাসার হেল্পিং যারা, ওদেরকে নিয়ে হয়তো বসে আমি দেখছি, তো ওরও একটা আমার প্রতি রেসপেক্ট আছে, আমারও ওর প্রতি একটা আছে। সো তখন আমার এমন কিছু তো আসলে দেখা উচিত না যেটা সবাইকে নিয়ে আমি দেখতে পারবো না। আর সেটা যদি আমি দেখি তাহলে তো আমি টিকিট কেটে হলে দেখবো, বা আমি যেটা আমরা এখন বলি নেটফ্লিক্স বা অন্যান্য যে চ্যানেলগুলোর কথা, আমরা সেখানে আমরা অনেক ধরনের মুভি দেখি, সেটা অবশ্যই দেখবো, কিন্তু সেটা আমাকে টাইমটা বেছে নিতে হবে যে টাইমে আমি আমার যাকে নিয়ে আমি দেখতে পারি শুধু তাকে নিয়ে বসে দেখি। যেহেতু আমাদের কলিগসদের মধ্যে আসলে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে একজন বিপদে পড়লে আমরা তাকে হেল্প করবোই। তো জয়াপু করেছে, আলহামদুলিল্লাহ, মানে জয়াপু আমাকে সেভ করেছে। তো এটা ছিল আমার চয়েস যে আই ওয়ান্টেড টু বি আ মাদার ভাইয়া। তো সেই জন্য আমি আসলে অনেক কাজ থেকে আমি ফিরিয়ে দিয়েছি, দূরে চলে এসেছি। বাট আমি আমার বাচ্চা দুটাকে দেখলে আসলে আমার মনে হয় আমার জগতে সব। আপনার যে এই যে ধরেন অনস্ক্রিন যে তারুণ্য ধরে রাখা, এটা কি আপনি ভেতর থেকে অন্তর্গত খুব সুখী অনুভব করেন এর জন্য? অন্য অনেক নায়িকারা খুব হতাশায় ভোগে। এটা কি প্রশংসা হচ্ছে নাকি? মানে একটা ফরমালিন দেয়া একটা তারুণ্য আপনি ধরে রেখেছেন। এটা আসলে ইনার বিউটি। হ্যাঁ। নাকি এখন অনেকে জিম থেকে শুরু করে অনেক রকম প্রথা ইউজ করে? হ্যাঁ, জিমটা তো আসলে আমি মনে করি যে শারীরিক হেলদি থাকার জন্য প্রয়োজন। আর আরেকটা হচ্ছে তানভীর ভাই, আমি সত্যি এটা বিশ্বাস করি যে আপনি যদি ভেতরে যদি আপনার সুখ থাকে তাহলে আপনার চেহারায় গ্লো থাকবে। হ্যাঁ, এই যে একটু আগে আমি বলছিলাম আপনাকে চকচক করছে একদম। লেজেন্ডারি কয়েকজনের নাম আপনি তুলেছেন, যেমন আফজাল ভাই, ফরিদি ভাই। তাদের সাথে কাজ করার প্রথম এক্সপেরিয়েন্সগুলো একটু শুনি। আফজাল ভাই হচ্ছে যে উনি কিন্তু খুব মুডি মানুষ, কিন্তু উনি যাকে ভালোবাসবেন উনি তার জন্য আত্মাটা দিয়ে দিবেন একদম। আমার মনে আছে যে, এবং এনারা কিন্তু সবাই না ভালো অভিনয়ের পাগল। আমি আফজাল ভাইয়ের সঙ্গে ঈদে একটা কাজ করলাম, তো তখন রোজার মাস ছিল, আমি রোজা ছিলাম। তো এদের ভেতরে অভিনয় শিল্পীর সাথে সাথে না ওনার ভেতর থেকে একটা ভালো মানুষ যে উনি, সেটা বের হয়ে আসে। কিভাবে আসে আমি একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। তো অ্যাক্টিং করতে করতে কোনো একটা সিনে ওনার খুব পছন্দ হয়েছে আমার অ্যাক্টিং। আমার মনে আছে ছাদে শ্যুট হচ্ছিল, রাতের অন্ধকারে দোলনায় বসে আমি দুলছি আর কথা বলতে বলতে আমার খুব কষ্ট হচ্ছে। সজল ছিল, মানে আফজাল ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি সজলকে ভালোবাসি, বাসার কাজিনকে, আমি বলতে পারছি না। তো পরে দেখলাম যে আমার অভিনয় ওনার এত ভালো লেগেছিল, হঠাৎ করে আমার প্রতি ওনার আদর 3 গুণ বেড়ে গেল। মানে এটা কিন্তু আসলে আমার প্রতি না, ওই যে উনি ভালো অভিনয়টা দেখে ওনার আমার প্রতি একটা শ্রদ্ধা বলেন বা ভালো লাগা বলেন, এটা পেরে গেল। তারপরে উনি ওনার বাবুর্চিকে ডাকলেন, বাবুর্চিকে ডেকে বললেন যে ও রোজা আছে, ওর যেটা ইফতার পছন্দ সেটা তুমি করো, সেটা তুমি আনানোর ব্যবস্থা করো। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ওনাদের আদরের প্রকাশ। আর ফরিদি ভাইয়ের কথা বললে হচ্ছে যে উনি হচ্ছেন, মানে যাকে ওনার ভালো লাগবে তার জন্য উনি সকাল 9টায় সেটে গিয়ে বসে থাকবে। হ্যাঁ, বা উনি মানে যখন ওনার কোনো কাজের মধ্যে উনি ঢুকে যায় তখন ওনার কাজের পাগলামোটা আমি দেখেছি। আমি একটা আকরাম খানের একটা নাটক করেছিলাম, টেলিফিল্ম, ঈদে গিয়েছিল, উপহার নাম। হ্যাঁ, মশিউল আলমের উপন্যাস ছিলেন, প্রথম আলোর আমাদের মশি ভাইয়ের। আমি, মুরাদ পারভেজ ভাই আর হুমায়ুন ফরিদি ভাই, আমরা 3 জনই কক্সবাজারে শুটিং করেছিলাম। তখন আমি দেখেছি যে উনি কি লেভেলের অভিনয়টা, ভালো অভিনয়ের জন্য ওনারা কিরকম পাগল। ভালো অভিনয় করার জন্য ওরা চুপ করে বসে থাকছে, ভালো অভিনয় করার জন্য ওরা যেটা মানে খাওয়া উচিত না সেটা খাচ্ছে না। শুধু একটা জিনিসই উনি সবসময় করতেন, দেখতাম যে স্মোক করতেন অনেক বেশি। তো তখন আমি গিয়ে মাঝে মাঝে পাশে বসে বলতাম যে ফরিদি ভাই আর খেন না, কি হবে বলো, মজার মজার মানে কথা বলতো, বলে সবাইকে আর কি হালকা করে ফেলতো। সুবর্ণাপার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স? সুবর্ণাপার সাথে কাজ করেছি। ওনাকে, ওনার পার্সোনালিটিটা আসলে এমন যে অনেক আদর করে উনি। অনেকবার মানে আসলেই প্রতিবার আমাকে বাড়িতে, কি ব্যাপার তুই এসছিস এখনো ফোন করিসনি, বাড়িতে কবে খাবি, সৌদ ভাই তো খুব ভালো রান্না করে। তো কিন্তু তারপরেও আপা তো আসলে উনি তো সুবর্ণা মোস্তফা, উনিও তো একজন ইনস্টিটিউশন, তো ওনার কাছে কাছাকাছি যেতে তো একটু ভয় লাগেই। বাট এমনিতে শি ইজ ভেরি কর্ডিয়াল, মানে অনেক আদর করে সবাইকে বুকে টেনে নেয়।
ডেফিনেটলি দেখেন, যেহেতু দীর্ঘদিন ধরে 16-17 বছর ধরে আপনাদের সাথে কথা বলছি, কিন্তু আপনাদের যে জেনারেশন, এই জেনারেশনে আপনার যে প্রমিত বাংলায় কথা বলেন, মনে হয় যে আপনি বাচিক শিল্পী ছিলেন কিন্তু আপনাদের পরের জেনারেশন হয়তো তাদের কাজের ক্ষেত্র অনুযায়ী মানে ওয়ে অফ টকিংটা একটু আলাদা। এটা কি মনে হয়, আপনি কি ভেবেছেন যে এখনকার যারা কাজ করছেন? আসলে এটা হওয়া উচিত না আমি মনে করি। আচ্ছা, কারণ অ্যাক্টিংটা তো আসলে একজন অ্যাক্টর হচ্ছে সেই যে জানে সে কি মানে তার ডেস্টিনিটা কি। হ্যাঁ, আমি আমার ডেস্টিনিটা জেনেই আমি অ্যাক্টিংটা করছি। হ্যাঁ, লাস্টে আমি মরে যাব, সেই প্রথম সিন থেকে শেষ পর্যন্ত আমি সেভাবে আমার ক্যারেক্টারটাকে বিল্ড করে আমি লাস্টের সিনে গিয়ে আমি সেটা মানুষকে বিশ্বাস করাতে হবে, তাহলেই না আমি অ্যাক্টর। হ্যাঁ, যখন একজন অ্যাক্টর জানবে আমার ডেস্টিনেশন জেনেও আমি অ্যাক্টিংটা প্রপার করছি। এখন আমি যদি বলি যে হ্যাঁ আমি স্ক্রিপ্ট জানবো না, ক্যারেক্টার জানবো না, আমার যখন যেটা মনে আসবে এটা তো আসলে কোনো প্রপার সিস্টেম না। এভরিথিং হ্যাজ আ সিস্টেম। আপনাকে সবকিছু সিস্টেমের মধ্যে যেতে হবে। আপনি যদি স্কুলে যান গিয়ে বলেন আমি না সিস্টেমের মধ্যে আমি পড়বো না, টিচার যা পড়াচ্ছে ফিজিক্স পড়াচ্ছে আমি কেমিস্ট্রি পড়বো, এটা তো হবে না। ওটা নাকি আধুনিকায়ন ব্যাপারটা আপনি না করা হয়েছে আপনার এই ধরনের কোনো কাজ? আমি করেছি। আমি কেন বলছি করেছি, আমি একটা দুইটা আমি থাকে না নিজেকে ভার্সাটাইল করার জন্য করেছি, বা আমি নিজের অভিজ্ঞতা অর্জন করার জন্য করেছি, যে কেমন হয় দেখি, বা সবাই তো করছে দেখি আচ্ছা কি হয় বিষয়টা। একটা ক্যারেক্টার না হয় আমি এভাবে করলাম, এটা আমার একটা ভার্সাটাইলের সাথে, বা আমার একটা ক্যারিয়ারে একটা নাটক যোগ হলো, দুটা যোগ হলো, কিন্তু সবটা তো এরকম হতে পারে না। রাইট, সবগুলো তো আর এরকম হওয়াটা উচিত না। হ্যাঁ, মানে আমাদের সবকিছু সিস্টেমের মধ্যে। ভাইয়া আপনি সকালে ঘুম থেকে উঠে কি করেন? আপনার একটা রুটিন আছে, আপনার একটা ডিসিপ্লিন আছে, আপনি এক কাপ চা খান, আপনি একটু গান শুনেন, একটু নিউজ পেপার পড়েন। সো আপনাকে তো জিনিস সিস্টেম ফলো করে আপনার লাইফটা চালাতে হচ্ছে। সো আমাদের নাটক, অভিনয়, এই জগৎ, শিল্প, এটা তো আসলে আপনার সিস্টেম, একটা লাইফের সিস্টেমই, সেটাও তো একটা জীবন। কেউ কেউ তো বলেন রিচাপা যে ঠিক আছে আমার অভিনয়টা আসলে আমি তো একটা ক্যারেক্টার প্লে করছি, সমাজে এই চরিত্রটা বিলং করে, কিন্তু হয়তো আপনি সেটা পরিবার সহ দেখতে বলছেন না। ঠিক আছে, আপনি তো পরিবার সহ কেন দেখবেন? তো এই বিষয়টা কি আপনার কাছে সাংঘর্ষিক লাগে কিনা, যে ঠিক আছে যেটা আমি পরিবার সহ বিষয়টা আমি খুব উপস্থাপন করতে পারবো না, সেই কাজটা করব না? হ্যাঁ, মানে যে ড্রয়িং রুম মিডিয়া বলে তো একটা কথা আছে ভাইয়া, তাই না? আমি আমার বাচ্চাদের নিয়ে, আমার বাসার হেল্পিং যারা, ওদেরকে নিয়ে হয়তো বসে আমি দেখছি, তো ওরও একটা আমার প্রতি রেসপেক্ট আছে, আমারও ওর প্রতি একটা আছে। সো তখন আমার এমন কিছু তো আসলে দেখা উচিত না যেটা সবাইকে নিয়ে আমি দেখতে পারবো না। আর সেটা যদি আমি দেখি তাহলে তো আমি টিকিট কেটে হলে দেখবো, বা আমি যেটা আমরা এখন বলি নেটফ্লিক্স বা অন্যান্য যে চ্যানেলগুলোর কথা, আমরা সেখানে আমরা অনেক ধরনের মুভি দেখি, সেটা অবশ্যই দেখবো, কিন্তু সেটা আমাকে টাইমটা বেছে নিতে হবে যে টাইমে আমি আমার যাকে নিয়ে আমি দেখতে পারি শুধু তাকে নিয়ে বসেই দেখবো। রাইট, সেখানে আমার বাচ্চা এগুলোকে থাকবে আবার আমরা সাংবাদিকরা একটা সাহসী তকমা দিই, যে সাহসী চরিত্র অভিনয় করলে। না, আমি এটাকে এগুলো সাহস কিছু না, এগুলো চয়েস ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে তার চয়েস, যে করেছে এটা তার চয়েস, আমি কেন জাজ করতে যাব? হ্যাঁ, এখানে সাহসের কিছু নাই। সাহস তো আসলে আমি তাকে বলি যে উড়োজাহাজ থেকে লাফ দেয়, হ্যাঁ, যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে হচ্ছে কি নিচে তাকিয়ে, এগুলো হচ্ছে সাহস। কিন্তু এটা আসলে কোন সাহস, যে মানে এই ধরনের চরিত্র করার সাহস বা ওই ধরনের এটা না, এটা হচ্ছে চয়েস। এটা আমার চয়েস, আমি এইভাবে এই ক্যারেক্টারটা করব। এই ক্যারেক্টারটা হয়তো বিকিনি পরে সমুদ্রের মধ্যে দৌড়াচ্ছে, এটা তার চয়েস, আমি এটা করব। আচ্ছা, এটা সাহসের কিছু না। কিন্তু ধরেন আপনারা যে 90 দশক থেকে যেসব কাজ করেছেন, সেগুলোতে কখনো কোনো বিব্রতকর সিচুয়েশনে পড়তে হয়নি দর্শকদের? এখন যে বিপ টুট দেওয়া হয়, সেগুলো কি আপনি মনে করেন যে এগুলো আবার নির্মাতারা বলেন এগুলো দর্শক চাহিদা, রুচির বদল হয়েছে? অবশ্যই রুচির বদল তো হয়েছে, এবং সেই সাথে দর্শকের চাহিদা আমরাই তৈরি করেছি। আমি তো দর্শকের চাহিদা তৈরি করেছি এভাবে করে দেখার জন্য, কথা বলার জন্য। তো সে দোষ তো শুধু দর্শকদের দিলে হবে না, দোষ তো আমাদেরকেও নিতে হবে। সেক্ষেত্রে তো আমরা দেখি অনেক সিনিয়র অভিনেত্রীরাও, অভিনয় শিল্পীরাও কাজ করছেন। এখন ভাইয়া ওই যে বললাম, প্রথমত হচ্ছে এটা তার চয়েস, দ্বিতীয়ত হচ্ছে এখানে অনেক কিছু চলে আসে। যেমন আমি আপনাকে আরেকটা জিনিসও বলি, একটা শিল্পীর প্রফেশন যদি এটা হয়ে থাকে, তখন কিন্তু তার আসলে না বলার জায়গাটাও থাকে না। কেউ হয়তো সে ডিসিশন নিয়েছে সে করবে মন থেকে, কেউ হয়তো পাচ্ছে না তাই করছে। হ্যাঁ, সো আমি কোনো জায়গাকেই কাউকে আসলে আমি ছোট করছি না, জাজ করছি না, কারণ এখন তাকে তো এটা তার প্রফেশন। আমরা তো এখনো আসলে এটাকে ইন্ডাস্ট্রি করতে পারলাম না। একদম, হ্যাঁ, তো প্রফেশন, এখন তাকে তো কাজটা করে চলতে হচ্ছে, সে কি করবে বলেন? আপনি ওই সময় ফিল্মের অফার কেমন পেয়েছিলেন? অনেক পেয়েছিলেন। কেন না করেছিলেন? মানে
আমার মানে কিছুটা আমার লাকও ছিল ভাইয়া, যেমন হচ্ছে যে জয়াপু যে ছবিটা করে গেরিলা, হ্যাঁ এটা আসলে প্রথমে কাকুলি আপার বানানোর কথা ছিল, এমন না যে ওনারা করছে, এর কাকুলি আপা আমাকে প্ল্যান করেছে যে তুমি তাড়াতাড়ি আমেরিকা থেকে আসো, তখন আমার বিয়ে হয়েছে মাত্র, আমি গেছি আর কি ওখানে বেড়াতে হাজব্যান্ডের কাছে। তো কাকুলি আপা বলছে আমি সৈয়দ শামসুল হকের এই গল্পটা করব, ওটার নাম ছিল নিষিদ্ধ লোবান, ওনার যে উপন্যাসটা ছিল ওটার নাম ছিল নিষিদ্ধ লোবান, পরে বাচ্চু আঙ্কেল ওটা গেরিলা নাম দিয়ে করেছেন। তো আমি বলছি হ্যাঁ তুমি রেডি করো আমি আসছি, কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়েছে। তারপরে আমি আসার পরে আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই, পরে আমি হসপিটালে গিয়ে শুনি আমি কনসিভ করেছি উইথ মাই ফার্স্ট বর্ন। সো তখন ইট ওয়াজ মাই চয়েস যে আমি আই ওয়ান্টেড টু বি আ মাদার, আমি মা হতে চাই। আপনার এন্ড থেকেই ব্যাপারটা হয়নি? হ্যাঁ, আমি তখন আসলে আমার বাচ্চা নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাইনি, যে কারণে এক রাতের মধ্যে, এবং মাহফুজ ভাই কথাটা সবসময় আমাকে বলে যে তুমি আমাকে বহুবার ফাঁসাইছো, বহুবার, যেমন চৈতা পাগল নাটকটা আমার করার কথা ছিল। চৈতা পাগল? হ্যাঁ। তো মাহফুজ ভাই দেখলে ইন্টারভিউ হাসবে, তো তখন মাহফুজ ভাইকে আমি বারবার বলতেছি আমি পারবো না। মাহফুজ ভাই কি বাসায় চলে আসে, কি প্রবলেম তোমার? আমি বলছি যে ভাই আমার তো এই অসুবিধা, আমি তো কনসিভ করছি, এখন আমি বনে পাতারে কিভাবে দৌড়াদৌড়ি করে শুটিং করব। তারপরে 2 দিনের মধ্যে সে জয়াপুকে ম্যানেজ করে, জয়াপু ওই সময় আসলে কলকাতায় আস্তে আস্তে মানে ওনার কাজের এক্সপোজার অনেক বেড়ে যাচ্ছে, অনেক বিজি ছিলেন। সো তারপরে মাহফুজ ভাই, যেহেতু আমাদের কলিগসদের মধ্যে আসলে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে একজন বিপদে পড়লে আমরা তাকে হেল্প করবোই। সো জয়াপু করেছে, আলহামদুলিল্লাহ, মানে জয়াপু আমাকে সেভ করেছে। তো এটা ছিল আমার চয়েস যে আই ওয়ান্টেড টু বি আ মাদার ভাইয়া। সো সেই জন্য আমি আসলে অনেক কাজ থেকে আমি ফিরিয়ে দিয়েছি, দূরে চলে এসেছি। বাট আমি আমার বাচ্চা দুটাকে দেখলে আসলে আমার মনে হয় আমার জগতে সব বলছেন যে ব্যক্তি জীবনে আমি জিতেছি। হ্যাঁ এটাই তো না?